হ্যালো ফ্রেন্ডস, স্লেট চক অ্যান্ড টকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে প্রফুল্ল রায়ের লেখা একটি গল্প তোমাদের কাছে পাঠ করে শোনাচ্ছি। গল্পটির নাম হাতের কাজের এক জাদুকর। গল্পটি আরম্ভ করি। শহরের শেষ প্রান্তে অনেকটা এলাকা জুড়ে মস্ত রেল স্টেশন। কোন শহর, স্টেশনের কি নাম এসব না জানলেও চলবে। আসল গল্পটা শুরু করা যাক। ভোর থেকে রাত 10টা-11টা অবধি নানা দিক থেকে এই স্টেশনে ঝাঁকে ঝাঁকে ট্রেন আসতে থাকে। প্রতিটি ট্রেনের কামরাগুলো ভিড়ে ঠাসা। প্ল্যাটফর্মে যাত্রী নামিয়ে কিছুক্ষণ জিরিয়ে ট্রেনগুলো নতুন যাত্রী তুলে দূরের কোনো গন্তব্যে চলে যায়। অবিরাম এই আসা যাওয়া। এই স্টেশন এবং সামনের দিকের বিশাল চত্বর সারাক্ষণ সরগরম। স্টেশনের চৌহদ্দির বাইরে অনেকটা এলাকার মাঝখানে আদালত। এই আদালতের উকিল বাবার বন্ধু উপেন সমাদ্দার। আমাদের সমাদ্দার কাকার কাছে বিশেষ দরকারে সেদিন যেতে হয়েছিল। আদালত বিল্ডিং এর সামনের চত্বরে মস্ত বটগাছের তলায় 10-12টা বেঞ্চ পাতা। সেখানে উকিল বাবুদের মুহুরি আর মক্কেলরা বসেন। জজ সাহেবদের এজলাসে সওয়াল জবাব শেষ হয়ে গেলে বা খুব কাজের চাপ না থাকলে উকিল বাবুরাও এখানে এসে বসেন। আমি যখন বটতলায় পৌঁছালাম ঘড়িতে তখন 10:30। সমাদ্দার কাকাকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। এখানে বেশ কয়েকবার এসেছি। বেঞ্চগুলোতে যারা বসে আছেন তাদের অনেককেই চিনি, তারাও আমাকে চেনেন। সমাদ্দার কাকার মুহুরি সাতকড়ি দাস বললেন, উকিলবাবু কোর্টে গেছেন, আজ বড় মামলা আছে, কম করে ঘন্টা 2 সময় লাগবে, তোমাকে বসতে হবে ভাই। ঠিক আছে, ওর সঙ্গে দেখা না করে যাব না। 2-3টে বেঞ্চ ফাঁকা পড়ে আছে। স্ট্যাচুর মতো বসে না থেকে এধারে ওধারে ঘোরাঘুরি করতে লাগলাম। এখান থেকে রেল স্টেশন, তার সামনের বিশাল চত্বর সব স্পষ্ট দেখা যায়। ঘুরতে ঘুরতে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে পড়লাম। স্টেশনে এখন তুমুল ব্যস্ততা। একের পর এক ট্রেন এসে প্ল্যাটফর্মে দাঁড়াতেই যাত্রীরা হুড়মুড় করে কামরাগুলো থেকে নেমে এসে সামনের চত্বরের উপর দিয়ে ঊর্ধ্বশ্বাসে মূল শহরের দিকে চলে যাচ্ছে। আমি স্টেশনের দিকে তাকিয়ে আছি। হঠাৎ মানুষের গলা কানে আসতে মনে হলো খুব কাছেই কারা যেন কথা বলছে। ঘাড় ফেরাতেই চোখে পড়ল ভারী চেহারার একজন উকিলবাবু এবং বছর 40-এর আধময়লা পাজামা ও হাফ শার্ট পরা চোয়ারি টাইপের একটা লোক মুখোমুখি দাঁড়িয়ে আছে। উকিলবাবুর মুখটা আমার চেনা। নানা কারণ দরকারে সমাদ্দার কাকার সঙ্গে দেখা করতে যখনই এখানে এসেছি একে দেখতে পেয়েছি। চোয়ারের লোকটা খুব সম্ভব তার মক্কেল। উকিলবাবু বলছিলেন, দেখ গোলু, তোর ভাইয়ের মামলাটা আমি আর করব না, পরিষ্কার জানিয়ে দিলাম। চোয়ারের লোকটা অর্থাৎ গোলু আটকে উঠল, হাত জোর করে বলল, না স্যার, না স্যার, আপনি মামলা ছাড়লে আমার ভাইটা জেলে পচে মরবে, ওকে বাঁচান। কাঁদুনি থামা। 4 দিন এই মামলা নিয়ে জজ সাহেবের এজলাসে গেছি। মোটে 200 টাকা ঠেকিয়েছিস, আরো 600 টাকা পাও না। টাকার কথা বললে তোর একই বলি, দিয়ে দেব। ওই টাকার আশা আমি ছেড়ে দিয়েছি। মামলার জন্য যেসব কাগজপত্র দিয়েছিলি কাল এসে নিয়ে যাবি, অন্য কাউকে দিয়ে। উকিলবাবুকে শেষ করতে দিল না গোলু। তার আগেই ঝপ করে মাটিতে বসে 2 হাতে তার হাঁটু দুটো জাপটে ধরে কাকুতি মিনতি করতে লাগলো, না স্যার, এই মামলা ছাড়বেন না, আপনাকে অনেকবার বলেছি, সময়টা খুব খারাপ, আমার হাতের কাজ ঢিলে যাচ্ছে, টাকা পয়সা তেমন আমদানি হচ্ছে না, তাই। উকিলবাবু বললেন, তোর কি ধরনের হাতের কাজ কিছুই জানি না, তোকে আধ ঘন্টা সময় দিলাম, এর মধ্যে যদি মিটিয়ে দিস মামলাটা চালিয়ে যাব। গোলু উঠে দাঁড়িয়ে বলল, স্যার, হঠাৎ মনে পড়ল একজনের কাছে আমি কিছু টাকা পাই, ধার দিয়েছিলাম, সেই টাকাটা নিয়ে আসছি, আপনি এখানেই থাকুন। উকিলবাবু বললেন, সময় কিন্তু আধ ঘন্টা, 1 মিনিটও বেশি নয়। ঠিক আছে। লম্বা লম্বা পা ফেলে স্টেশন চত্বরের দিকে চলে গেল গোলু। এর মধ্যে উকিলবাবুর কাছে অন্য এক মক্কেলের আগমন হলো। তিনি তার সঙ্গে কথা বলতে লাগলেন।
একটু ঘুরে আগের মতোই স্টেশনের দিকে তাকিয়ে রইলাম। স্টেশন আর সামনের মস্ত চত্বরে ব্যস্ততা আরো বেড়ে গেছে। ট্রেনের পর ট্রেন আসছে আর ঝাঁকে ঝাঁকে যাত্রীরা নেমে এসে স্রোতের মতো চত্বরের ওপর দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। এই চলমান বিশাল জনপ্রবাহ আর মানুষের এত ব্যস্ততা দেখতে খুব ভাল লাগছে। হঠাৎ চোখে পড়ল গোলু মানুষের স্রোতের মধ্যে ঢুকে তাদের সঙ্গে সঙ্গে চলেছে। সে তো উকিলবাবুকে বলে গেছে একজনের কাছে তার টাকা পাওনা আছে, তা আদায় করে এনে তাকে দেবে, কিন্তু ট্রেনের যাত্রীদের ভিড়ে ঢুকলো কেন? কারণটা কি? কিছুই বোঝা যাচ্ছে না। আমি তার দিক থেকে চোখ সরালাম না। গোলু ধুতি পাঞ্জাবি পরা মাঝবয়সী একজন যাত্রীর গা ঘেঁষাঘেঁষি করে হাঁটছিল। চত্বরের শেষ মাথায় বাইরে যাবার যে গেটটি রয়েছে তার কাছাকাছি আসতেই গোলু ভিড় থেকে বেরিয়ে স্টেশন বিল্ডিং এর দিকে চলে গেল। আর সেই মাঝবয়সী যাত্রীটি দুহাত উপরে তুলে নাড়তে নাড়তে চিৎকার করতে লাগলো, আবার সর্বনাশ হয়ে গেছে। মানুষের স্রোতটা থেমে গেল। অনেকে এসে মাঝবয়সীকে ঘিরে দাঁড়ালো। সবার এক প্রশ্ন, কি হয়েছে আপনার? বলুন কি হয়েছে? মাঝবয়সী চিৎকার করতে করতে বলল, দাদারা আমাকে একেবারে পথে বসিয়ে দিয়েছে। কে পথে বসালো? ট্রেন থেকে নেমে আপনাদের সবার সঙ্গে বাইরের রাস্তার দিকে যাচ্ছিলাম। একটা লোক, বয়স আর কত হবে, 40-এর কাছাকাছি, আমার গায়ে লেপ্টে পাশাপাশি হাঁটছিল। মনে হয়েছিল আমাদের মতোই ট্রেনের প্যাসেঞ্জার। হাঁটতে হাঁটতে মাঝে মাঝেই তার হাত আমার পিঠে, কাঁধে, বুকে এসে পড়ছিল। ভিড়ের চাপে এমনটা হয়েই থাকে। আমার তখন বেরিয়ে যাওয়ার তাড়া। গায়ে হাত পড়ার কোনো রকম সন্দেহ হয়নি। বাইরে বেরোবার গেটটার কাছে আসতেই মনে হলো আমার বাঁ পাশটা ফাঁকা ফাঁকা। ঘাড় ফিরিয়ে লোকটাকে দেখতে পেলাম না। বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। রুমালে টাইট করে বেঁধে ক্যাশ 7,000 টাকা পাঞ্জাবির পকেটে রেখে দিয়েছিলাম। পকেটে হাত ঢোকাতেই মালুম হলো সেটা ফাঁকা। তার মানে ওই লোকটার সঙ্গেই আমার 7,000 টাকা উধাও হয়েছে। ভিড়ের ভেতর থেকে একজন জিজ্ঞেস করলো, লোকটার কেমন চেহারা মনে আছে? আছে, ঢ্যাঙা, রুক্ষ, পরনে ময়লা পাজামা আর শার্ট। ভদ্রলোক বলে মনে হয় না। দেখুন তো আশেপাশে সে আছে কিনা, একবার তাকে পাওয়া গেলে ছাল ছাড়িয়ে নেব। মাঝবয়সী যাত্রীটি অনেকটা সময় নিয়ে বিশাল চত্বরটা দেখল। তারপর হতাশার সুরে বলল, না, কোথাও নেই। আর দাঁড়িয়ে থেকে কি হবে? যা সর্বনাশ হবার তা তো হয়েই গেছে। এবার যাওয়া যাক। সে বাইরে যাওয়ার গেটের দিকে এগিয়ে গেল। তার জন্য যে জনস্রোত থমকে গিয়েছিল এবার সচল হয়ে উঠল। কয়েক মিনিটের ভিতর চত্বরের ওই দিকটা ফাঁকা হয়ে গেল। মাঝবয়সী মানুষটিকে ঘিরে যা চলছিল এতক্ষণ তাই দেখছিলাম। এবার গোলুর কথা মনে পড়ল। কিছুক্ষণ আগে সে তার উকিলবাবুকে বলেছিল হাতের কাজে ঢিলে যাচ্ছে, তাই রোজগার কমে গেছে, সেজন্য তার পাওনা মেটাতে পারছে না। তবে একজনের কাছে সে টাকা পাবে, সেই টাকা উদ্ধার করে এনে আজই মিটিয়ে দেবে বলেই যাত্রীদের ভিড়ে ঢুকে পড়েছিল। তারপর হাতের কাজের কোন ভেলকিতে 7,000 টাকা এক যাত্রীর পকেট থেকে উধাও করে নিয়েছে তা বুঝতে আমার অসুবিধে হয়নি। এই মহৎ কর্মটি সম্পূর্ণ হওয়ার পর তাকে স্টেশন বিল্ডিং এর দিকে যেতে দেখেছি। তারপর আর তার দিকে নজর ছিল না। গোলুর সেই উকিলবাবু তার 2 নম্বর মক্কেলের সঙ্গে এখনো কথা বলে যাচ্ছেন। গোলু নিশ্চয়ই আজ পাওনা মেটাতে আসবে, নইলে তার ভাইকে জেলে পচে মরতে হবে। সে এলে তার অতুল কীর্তির কথা উকিলবাবুকে জানিয়ে পুলিশ ডেকে এই ক্রিমিনালটার শাস্তির ব্যবস্থা করতে হবে। কিন্তু কোথায় গোলু? আমি স্টেশনের দিকে তাকালাম। এই মুহূর্তে কোনো ট্রেন আসেনি, তবু সেখানে প্রচুর লোকজন চোখে পড়ছে। এরা নিশ্চয়ই দূরে কোথাও যাবে, তাই ট্রেনের জন্য অপেক্ষা করছে। অনেকক্ষণ তাকিয়ে থেকে গোলুর দর্শন মিলল না। আমার মাথায় জেদ চেপে গেল। যতক্ষণ না গোলুকে দেখতে পাচ্ছি তাকিয়েই থাকবো। কিন্তু না, 2-1 মিনিটের মধ্যে আমার মনোবাঞ্ছা পূরণ করতে স্টেশন চত্বরের এক ধারে মাটি ফুঁড়েই যেন উঠে এলো গোলু। তারপর এধারে ওধারে তাকাতে তাকাতে এসে তার উকিলবাবুর সামনে গিয়ে দাঁড়ালো। উকিলবাবু তার 2 নম্বর মক্কেলকে বিদায় করে গোলুকে বললেন, 8 ঘন্টা সময় দিয়েছিলাম, এলি 45 মিনিট পার করে। ঘাড়ের টাকা ফেরত পেয়েছিস? হ্যাঁ স্যার।
সহজে দিচ্ছিল না, অনেক কষ্টে আদায় করতে পেরেছি, তাই আসতে দেরি হলো। গোলু কতক্ষণ আর এখানে থাকবে? টাকা মিটিয়ে দিয়ে নিশ্চয়ই চলে যাবে, তার আগেই আমার কাজটা করে ফেলতে হবে। প্রথমে তার 1 নাম্বার মক্কেলটি হাতের কাজের কোন জাদুতে টাকা জোগাড় করে এনেছে উকিল বাবুকে তা জানাবো, তারপর পুলিশ ডাকবো। কিন্তু কিছুই করা গেল না। সমাদ্দার কাকার মুহুরি সাতকড়ি দাস হাঁপাতে হাঁপাতে এসে হাজির হলেন। জানতে চাইলাম, কি হয়েছে, এত হাঁপাচ্ছেন কেন? সাতকড়ি বাবু বললেন, প্রায় 1 ঘন্টা ধরে সারা চত্বর তোমাকে খুঁজে বেরিয়েছি, এখানে এসে দেখা পেলাম, হাঁপাবো না? অবাক হয়েই বললাম, আমাকে খুঁজছেন কেন? সমাদ্দার বাবু মামলা শেষ করে এজলাসে এসে বসে চলে এসেছেন। সমাদ্দার বাবু মামলা শেষ করে এজলাস থেকে চলে এসেছেন। তোমার কথা জানাতেই বললেন, দেখো সে কোথায় আছে, ধরে নিয়ে এসো, তাই তোমাকে খুঁজতে বেরিয়েছি, শিগগির চলো। একবার গোলুকে দেখে নিয়ে বললাম, আপনি যান, আমি পরে যাচ্ছি। পরে টরে না, এখনই যেতে হবে, সমাদ্দার বাবু বাড়ি চলে যাবেন, তোমার জন্য অপেক্ষা করছেন, এসো এসো। সাতকড়ি বাবু কোনোই কথা শুনলেন না, আমার 1 হাত ধরে টানতে টানতে নিয়ে গেলেন। গল্প বা ঘটনা যাই হোক, সেটা বহু কাল আগে, তখন আমার বয়স খুবই কম। এতদিনে কত কিছুই তো ভুলে গেছি, কিন্তু হাতের কাজের জাদুকর গোলুকে আজও ভুলতে পারিনি। গল্পটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।